মানিকগঞ্জের সিংগাইরের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ, অন্যায়ভাবে অর্থ আদায়ের অভিযোগ। স্বাভাবিক হয়নি গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি, ছুটি আর বন্ধের কবলে 2 শতাধিক কারখানা, বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর নিরাপত্তা বাহিনী। পাবনায় ত্রাসের রাজত্বের সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ডেপুটি স্পিকার টুকু, নেপথ্যে ছেলে আসিফ, পলাতক পরিবারের অধিকাংশ সদস্য। ভয়ভীতি দেখে সব জমি বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতে হয়। টুকু মন্ত্রী হওয়ার পরে সিলেক্ট করেন মেয়র, যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে সিংগাইরের ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশো মানুষ। এরপর সেতুতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। এ সময় টোল প্লাজায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের কারণে সেতুতে দেখা দেয় যানজট, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল। 2000 সালে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে 3 চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় 2013 সালে, কিন্তু এরপরও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়। দর্শক, সেখানকার পরিস্থিতি জানবো আমার সহকর্মী BM খোরশেদের কাছ থেকে। তিনি রয়েছেন সেখানে। খোরশেদ, এখন কি সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক হয়েছে, কারণ সেনা সদস্যরা এখানে এসে যে আন্দোলনকারী যারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল তাদের কিন্তু অনুরোধ করার পরে তারা কিন্তু এই সড়ক ছেড়ে দিয়েছে এবং আমরা দেখছি যে সেনা সদস্যদের তত্ত্বাবধানে কিন্তু যে দুই পাশের যানবাহন কিন্তু আদায়কারী কাউকে কিন্তু আমরা এই এলাকার আশেপাশে কিন্তু দেখতে পাই না। আপনি জানেন যে সকাল 10:30টার দিকে সিংগাইর থেকে কয়েকশো ছাত্র জনতা তারা কিন্তু এই টোল টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে এই যে টোল প্লাজায় এসেছিল এবং এখানে আসার পর তারা এখানে ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ কিন্তু হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি আসলে স্বাভাবিক হতে ঘণ্টাখানিক সময় লেগেছে। সেই সময়টুকু আসলে ঢাকা রিচা মহাসড়কের বিকল্প যে সড়ক মানিকগঞ্জের সিংগাইর হেমায়তপুর যে আঞ্চলিক মহাসড়ক, সেই সড়কে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল এবং এই মুহূর্তে আসলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তবে আন্দোলনকারীরা কিন্তু তারা দাবি জানিয়েছেন যে তাদের যে এই ছোট্ট একটি সেতুতে তারা যে 24 বছর ধরে যে টোল দিয়ে যাচ্ছে সেই টোল আসলে স্থায়ীভাবে আসলে বন্ধের দাবি জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি আর 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অবশ্য DEPZ এর সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা যায়। বন্ধ কারখানাগুলোর সামনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতাও চোখে পড়ার মতোই। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। গাজীপুরে বেশিরভাগ কারখানা উৎপাদনে আছে। সকালেই শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করেছেন। বুধবার ভোগড়া ও রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানায় শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানিয়েছে আজও 30টি কারখানা বন্ধ রয়েছে। হোয়াইট হাউসের শ্রমিকদের অভিযোগ, সকালের নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। এতে ক্ষুব্ধ শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ করতে থাকে।
ঘর ভাড়াও দিতে পারি না, বাজারের অনেক দাম বেশি, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আর এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম, এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। এখানে 5,000 টাকা করে বেতন ধরা হয় নতুন যখন ঢুকে, কিন্তু সরকারি স্কেলে বেতন হইল 12,500 টাকা, সেটা আমাদের ধরা হয় না। হাজিরা বোনাসের কোনো বালাই নেই, এখানে হাজিরা বোনাস পাওয়া হয় না, কিন্তু 1 মিনিট লেট করলে ঠিকই গেটে আটকায় দেয়। খুব বেতন কম এবং আমাদের ছুটি কম, সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম, সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আশুলিয়া শিল্পাঞ্চলে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। উৎপাদন স্বাভাবিক করতে এবং কারখানা খুলতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? ইসরাত, আসলে গতকালকে থেকে আমরা দেখেছি যে বিজিএম এর প্রেসিডেন্ট এই আসলে শিল্পাঞ্চলে এসেছিলেন এবং তারা এসে যেটা মালিক, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, স্থানীয়দের সঙ্গে, রাজনৈতিকদের সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় করেছেন। আজকেও আমরা যতটুকু শুনতে পেরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিএম এর প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন কারখানা ভিজিটে যাবেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তারা চেষ্টা করছেন যে সকল জায়গায় শ্রমিক পল্লী রয়েছে, অর্থাৎ শ্রমিকরা যেসব জায়গায় ভাড়া থাকেন, সেই সকল জায়গায় দিয়ে কিন্তু শ্রমিকদের সঙ্গে কথা বলে তারা চেষ্টা করছেন যে আসলে মূল জিনিসটুকু তারা খুঁজে বের করার জন্য, তারা এবং শ্রমিকদের বুঝানোর জন্য। আজকে বেশ কিছু জায়গায় এরকম কার্যক্রম চলেছে আমরা জেনেছি। এছাড়াও শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় করেছে বিজিএমইএ। আসলে সবকিছু পর্যায়ক্রমে কিন্তু হচ্ছে, তবে অতি পরিতাপের বিষয় যে কয়েকদিন হয়ে গেলেও এখনো কিন্তু আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একের পর এক আমরা দেখছি যে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ বাড়ছে এবং শ্রমিক অসন্তোষের ফলে মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করছেন, দীর্ঘ হচ্ছেন কারখানা বন্ধের তালিকা। তো তারা চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। এই ছিল আসলে শিল্পাঞ্চলের দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে নিপু। চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ভোরে আখাউড়া সীমান্তের ভুনবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাকে পাকড়াও করে। এ সময় চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া ও তার সহযোগী নাইম চৌধুরীকে আটক করে বিজিবির টহল টিম। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখেই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা দায়ের রয়েছে। আমি তো ঢাকা থেকে একটা লোক আমাকে নিয়ে এসছে, তো ওখানে নিয়ে আসছে, আমাকে এসে নামাই দিল। একটা লোক, তারও নাম জানি না, সে নামাই দিয়ে চলে গেল। এরপর বললো আপনি অর্থ করেন, এইখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না। তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। আমি একটা টাকাও দিইনি, আমি ওদেরকে চিনিও না। ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদে পাহাড় গড়েছেন পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, যার নেপথ্যে ছেলে আসিফ। পরিবারটির বিরুদ্ধে রয়েছে জমি দখল, অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ। টুকু গ্রেফতার হলেও পলাতক পরিবারের অনেকে। বেড়ার বিশালিখা এলাকা, বালু ফেলে ভরাট করা হয়েছে ইছামতি নদী। সেখানে সুইমিং পুল তৈরি করছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ শামস রঞ্জন। তিনি পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে। শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিল সরকারি জলাধার, নৌবন্দর। অভিযোগ আছে অবৈধভাবে বালু ব্যবসা করেও কোটি কোটি টাকার বাণিজ্যের। জমি দখল, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে পরিবারটির বিরুদ্ধে। টুকুর সাল রঞ্জন, আমাদের ফসলীয় জমি ধান লাগানো হয়, ওনা শিশু পার্কের নাম বলে বালুর ব্যবসা করে, আমাদের কাছে চাকরি দেয় না। পার্ক না করে বালুগুলো বিক্রি করে ব্যবসা, তার ক্যাডার বাহিনী দিয়ে যাদের জমি আছে তাদেরকে ভয় ভীতি দেখে সব জমি মনে করেন যে বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতো আর কি। একসময় পাবনার জজ কোর্টের উকিল ছিলেন টুকু। 2008 সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ছেলে, ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেড়াসাথিয়ায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। টুকু মন্ত্রী হওয়ার পরে ছেলে মেয়র, যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে। উনি তো জানে যে এখানে কি হইব না হইব, কিভাবে খাওয়া যায়। ডেপুটি স্পিকার টুকু সাহেবের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীরা আদেশে আমার বাবাকে হত্যা করে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজ দলের কর্মীরাও। 22 বছর বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, আমি বাড়িতে থাকতে পারি নাই, আমাকে কেস দিয়ে আমার ঢাকা রাখছে ওই বাড়িতে। তার নির্যাতনে আমরা বেড়াসাথীর জনগণ অতিষ্ঠ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভিসি নিয়োগের দাবিতে আলটিমেটাম শেষে বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, কেন এই আলটিমেটাম এবং কি বলছেন আন্দোলনকারীরা? যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ভিসি নিয়োগ হয়নি। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। ফলে এই যে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন তারা আসলে বলছেন যে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের যে সহপাঠীরা রয়েছেন তাদের থেকে অনেকটা একাডেমিকভাবে তারা পিছিয়ে পড়ছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু করে সবকিছুই আসলে বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন ইউনিভার্সিটি খোলার আশ্বাসে, সেক্ষেত্রে কিন্তু তারাও এসে এখানে বিপাকে পড়েছেন। সব মিলিয়ে তারা আসলে বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভিসি নিয়োগ হয়েছেন তারাও তাদের বিশ্ববিদ্যালয়ে যাতে দ্রুত ভিসি নিয়োগ হয়, অর্থাৎ এই যে ভিসি নিয়োগের যে বৈষম্য সেটি আসলে তারা তুলে ধরছেন। অর্থাৎ তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে তারা কিন্তু কেউ আন্দোলন করেনি। অর্থাৎ সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন ছাড়াই তাদের অভিভাবক পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন আসলে এমনটাই হচ্ছেন সেটি আসলে তারা প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে আপনারা জানেন হয়তো, যে আপনিও জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একসময় শিক্ষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন। তার কাছে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন চট্টগ্রাম বিষয়ে তারা আসলে বলছেন যে তিনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, সেই হিসাবে সেই বিবেচনা করে যাতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয় এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস কার্যক্রম সেটি যাতে শুরু হয়। ফলে এখানকার অনেক শিক্ষার্থী আসলে বলছেন যে তাদের পরীক্ষা আটকে রয়েছে, থমকে রয়েছে। সব মিলিয়ে তারা সেশন জটের আশঙ্কায় ভুগছেন। এই ক্ষেত্রে তারা দ্রুত ভিসি নিয়োগের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা সরকারের আমলে নেয়া বেশিরভাগ প্রকল্পেই উঠে আসছে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ। বাদ যায়নি আশ্রয়ণ প্রকল্প। নেত্রকোনার হেমনগরকান্দা আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা বলছেন আগেও ছিল নানা ত্রুটি, এখন সরকারের দেয়া উপহারের ঘরে থাকাই মুশকিল। গৃহ ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে মুজিব বর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প হাতে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ঘর হস্তান্তর শুরুর পর থেকেই উঠে আসে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সবকটি ইউনিয়নে রয়েছে আশ্রয়নের ঘর। 6 ইউনিয়নে প্রায় 1,500 ঘর বিতরণ হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে, যা নিয়ে অভিযোগের শেষ নেই উপকারভোগীদের। বেশি দুর্বল গড়টা দেখেন না, কত জোড়া গড়টা, এনে 3টা জোড়া। যাদের দরকার ছিল না ওরাও পাইছে, আর যারা দরকার আছে এরা তো পাইছি। আবার অনেকেও আছে আমার মতন অসহায় ঘুরতেছে হনো। বৃষ্টি পড়ে আর এবার বাতাসে বেড়াগুলা করে একবার এমনি একবার এমনি মুশকিল গেছে গা, কিছু দরকার লাগে না, আবার উপরে দা পানিও পড়ে। সদর উপজেলার হাওর বেষ্টিত হেমনগরকান্দা আশ্রয়ন বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ লুট করেছেন দায়িত্বপ্রাপ্তরা। অনেকেই পায়নি ঘর। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার আর ত্রুটির কারণে ঘরে বাস করাই দায়। দরজা ভাঙা, জ্বালা দিছে না, তার দিয়ে বাইন্ধে দিছি, হয়ে গেছে বাইন্ধে দিছি, তার দিয়ে ঠিক করে দেয় না, ফেলে না। মানে এভাবে থাকলে বাতাস এলে দাবার মনে করেন বন্ধ হয়ে দরজা গিয়া। আর বেশি সমস্যাটা পানি, ঘরের ভিতরে পানি ঢোকে। আরেকজনে করছে না আরেকজনে করছে, তাহলে আমরা স্যার গরিব মানুষ, আমরা কিন্তু সামর্থ্য নাই যে 2,000 টাকা করে রেডি করতাম। মোটা মোটা ইন্দুর অত মোটা মোটা ভাত, এই ফায়দা জায়গা বাথরুমের দরজা দেয়া শীষ মারে, এই যে উপরে শীষ মারে, সরকারে দিছি গরিবরা সাহায্য করে। প্রশাসন বলছে অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে, সংস্কারের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। যেটুকু
ত্রুটি বিচ্যুতি দেখেছি আমরা সাথে সাথে ওগুলো মার্কিং করে উপজেলা কমিটিকে জানিয়েছি যে এটির সংশোধন করা প্রয়োজন। তারা ওইভাবে কাজগুলো করছে। হেমনগরকান্দা আশ্রয়ণ প্রকল্পের ৩৫০টি ঘরের প্রতিটিতে বরাদ্দ ছিল ২,৩৩,৬০০ টাকা। অনিয়ম তদন্ত করে দোষীদের বিচার চায় উপকারভোগীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।